গেল কদিন থেকেই আসলে আমি আপনাদের সাথে যে ডিসকাশনটা করছিলাম সেই আলোচনা করতে গিয়ে মোটামুটি পাবলিকের গালি বেশ কয়েকবার খেয়েছে, এবং এই গালি খাবার বা দেবার মূল কারণটা হচ্ছে যে সাকিব আল হাসান সম্পর্কে আসলে আমার কন্টেন্টস গুলো হচ্ছিল। সাকিব আল হাসান সম্পর্কে আমি আসলে বিভিন্ন মাধ্যমে তার আপডেটস, তার ওয়ানডে ক্রিকেটে ব্যাক করা, তার আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারটা আসলে ফুল স্টপ করেছে নাকি পরে নাই, চ্যাম্পিয়ন্স ট্রফি উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা আছে কি নেই, এই ব্যাপারগুলো নিয়ে আসলে খুব বেশি ইনভলভ ছিলাম। যখন ভালো কথা বলি তখনও সমস্যা, যখন সাকিব কোনো বিতর্কিত কর্মকাণ্ড করে সেটা নিয়ে সমালোচনা করি তখনও সমস্যা। আসলে আমার যাবার কোনো জায়গা নেই, যাও সেটা ভিন্ন ডিসকাশন। বাট সাকিব আল হাসান 1 বছর 1 মাস 2 দিন পরে আবারও একদিনের ক্রিকেটে ফিরছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে সাকিব আল হাসানকে সব যদি ঠিক থাকে তাহলে ডিসেম্বরের 8 তারিখে, মানে আপকামিং যে ডিসেম্বর রয়েছে, বাংলাদেশ এবং উইন্ডিজ সিরিজের প্রথম যে ওডিআই ম্যাচটা খেলবে, যে ম্যাচ অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট কিটসে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে আবারও নামবেন 1 বছর 1 মাস 2 দিন পর। কত সিগনিফিকেন্ট একটা ঘটনা যে সবশেষ সাকিব যখন খেলেছিলেন, লাস্ট যে ওয়ানডেটা খেলেছিলেন সেখানটায় তিনি খেলেছিলেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নভেম্বরের 6 তারিখে দিল্লিতে 2023 সালে শ্রীলঙ্কার এগেনস্টে টেস্ট, মানে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটা, যেখানটায় অ্যাঞ্জেলো ম্যাথুস টাইম আউট হয়েছিলেন। সাকিব আল হাসান সেই ম্যাচের ম্যাচ সেরা হয়েছিলেন, 80+ রানস করেছিলেন এবং 2টা উইকেট নিয়েছিলেন। এরপর থেকে একটা বিশাল গ্যাপ। টি20 খেলেছেন, টেস্ট খেলেছেন, কিন্তু ওয়ানডেতে সাকিব আল হাসানকে আমরা দেখিনি। সেই অপেক্ষার অবসান হচ্ছে। আমি যখন বলেছিলাম যে উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান খেলবে, আপনারা সেই সময়টা অনেক কটাক্ষ করেছেন। এখন সাকিব নিজেই বলছেন, সাকিবকে যখন বাংলা টাইগার্সের হয়ে তিনি মিশন শুরুর অপেক্ষা রয়েছেন, প্রশ্ন করা হয়েছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কবে ব্যাক করছেন, তিনি বলেছেন যে আপকামিং যে সিরিজটা রয়েছে সেখানটায় তাকে দেখা যাবে। আপকামিং সিরিজ মানে উইন্ডিজের বিপক্ষে। তো টেস্ট যে শুরু হচ্ছে, সাকিব আল হাসান টেস্ট খেলবেন না বা টেস্টের মধ্যে তিনি নেই। টি20 থেকে তিনি অবসরপ্রাপ্ত, সাকিব একমাত্র ওয়ানডে খেলছেন। যে ওয়ানডে ফরম্যাটটা আলটিমেটলি সাকিব আল হাসানকে বিশ্ব দরবারে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কেন বলছি যে 2019 বিশ্বকাপের কথা যদি আপনারা ভাবেন বা চিন্তা করেন, কি অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি সেখানটায়। সো ওই ফরম্যাটেই তিনি আবার কামব্যাক করছেন, এবং সব ঠিক থাকলে সাকিব আল হাসানের ক্যারিয়ারের এন্ড, দ্য এন্ড, যেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারের শেষটা হচ্ছে আইসিসির মেগা ইভেন্ট দিয়ে, এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব আল হাসান যেহেতু উইন্ডিজের বিপক্ষে ওডিআইতে খেলবেন, তার মানে একই ফরম্যাটের যেই আইসিসি ইভেন্টটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে, এখন পর্যন্ত হাইব্রিড মডেল গেলে পাকিস্তানের সাথে হয়তো অন্য কোনো দেশের নাম যুক্ত হতে পারে, সেটা বাংলাদেশে হয়ে যেতে পারে, সম্ভাবনা কম যদিও। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেট বর্ণাঢ্য ক্যারিয়ারে দ্য এন্ড এপিটাফ লিখবেন। আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সব দিক থেকে একটা খুব ইতিবাচক দিক। ধরুন সাকিব আল হাসান যদি পরে সিরিজটা এভেলেবেল না থাকতেন, খেলতে না চাইতেন বা তাকে নেওয়া না হতো, সব দিকে ইতিবাচক আলোচনা হয়েছে বোর্ডের সাথে, সিলেকশন প্যানেলের সাথে। মানে সাকিব যখন একটা স্টেটমেন্ট মেক করেছেন, এটা তো এমনি এমনি বলেন নাই তিনি খেলবেন কি খেলবেন না, এটা তো মন গড়া কথা বা তার মনে চাইলো তিনি একটা বলে দিলেন, এরকম তো না। মিডিয়ায় যখন তিনি বলেছেন যে আপকামিং সিরিজে তিনি কামব্যাক করছেন, মানে সব পক্ষের সাথে কথা হয়েছে। সুবিধার জায়গাটা যেটা, যে বাংলাদেশ আলটিমেটলি দে আর আইং অন টু দা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আপনি টার্গেট করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আপনি ভালো করতে চান, আপনি যদি একটা প্রপার কম্বিনেশন চান, এবং ওয়ানডে আমাদের এখন পর্যন্ত স্ট্রেন্থ, যদি আমরা 9 নম্বরে নেমে গেছি র্যাঙ্কিং এ, সেখানটা আপনার কিন্তু ওই সেটআপটা আগে থেকে জানা জরুরি। সাকিব আল হাসান খেলছেন মানে আপনার কিন্তু দুদিক থেকে একটা দারুণ কম্বিনেশন হচ্ছে। আপনি ব্যাটিং এ সাকিব আল হাসানকে পাচ্ছেন এবং একই সাথে সাকিব আল হাসানের বোলিংটা পাচ্ছেন। সবশেষ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যখন খেলো ইউএইতে, কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ অভ্যস্ত 8জন ব্যাটার খেলিয়ে, মানে অলরাউন্ডার 2জন তো থাকেই ওডিআইতে, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। সাকিবের অ্যাবসেন্সের কারণে বাংলাদেশ এক্সট্রা বোলার একজনকে পায়নি, 6 নম্বর বোলার কে হবে সেই জায়গাটা আমরা কিন্তু স্ট্রাগল করেছি। মনে করা হচ্ছিল যে প্রথম যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানটা বাংলাদেশের 3 স্পিনার খেলা দরকার ছিল, তাহলে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। কেন এই মনে হওয়া, এই আলোচনা, এই যে আক্ষেপগুলোর মূল কারণটাই তো সাকিব আল হাসানের না থাকা। সো ওই জায়গায় ওই আক্ষেপটা পূরণ হচ্ছে। মেহেদী সাকিব 2জন যদি থাকে, একজন লেফট আর্ম অর্থোডক্স থাকছেন এবং একই সাথে হচ্ছে মেহেদী হাসান মিরাজ অফ ব্রেক বোলার। আপনি যদি সাথে আরো একজনকে খেলাতে চান, আরেকজন স্পিনার যদি আপনি খেলাতে চান, যদি মনে চায়, সেই সুযোগটা যেমন রয়েছে, একই সাথে একজন পেসার খেলানোর সুযোগটা রয়েছে। বাংলাদেশ আলটিমেটলি 6 জন বোলার খেলাতে পারবে সাকিবের প্রেজেন্সের কারণে। আবার ব্যাটিং লাইন আপে যদি আমরা খেয়াল করি, সেখানটাও সাকিব আল হাসানের প্রেজেন্স মানে হচ্ছে আমরা যে স্ট্রাগল করছিলাম, আমরা কখনো জাকিরকে খেলাচ্ছিলাম, মানে দুজনের নামই তো সেম। আমরা অনেক কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা করছিলাম, অনেক এক্সপেকটেশনস করছিলাম, হয়তো তারা কেউ ম্যাচ জেতানোর ক্ষেত্রে বড় রোল প্লেও করেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে সাকিব আল হাসানের সেই অভাবটা কি পূরণ হওয়ার সুযোগ ছিল? হয় নাই। বাংলাদেশ দল হারে হারে টের পেয়েছে। যেই ফরম্যাটটায় বাংলাদেশ সবচেয়ে কমফোর্টেবল, সেটা এই মুহূর্তে বাংলাদেশ দল রয়েছে সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, সবচেয়ে বিচ্ছিন্ন অবস্থায়, সবচেয়ে আন্ডার পারফর্ম একটা অবস্থায় রয়েছে। সবশেষ 5টা ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে মাত্র একটাই। ভাবা যায়, হোমে বাংলাদেশ যে সিরিজগুলো সবসময় জেতার কথা সেখানটায় বাংলাদেশ হারছে। বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে টানা 2টা ওডিআই সিরিজে পরাজিত হয়েছে, একটা অ্যাওয়েতে কদিন আগে যেটা কভার করে এলাম, এবং হোমে যেখান থেকে তামিম ইকবালের রিটায়ারমেন্ট বা তামিম ইকবালের ক্রিকেটে না ফেরার যে সিদ্ধান্ত সেটা হয়েছিল। সো অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। বাংলাদেশ দলের এই ঘটনাগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যে কটা নাম, তার একটা হচ্ছে সাকিব আল হাসান। 1 বছর 1 মাস 2 দিন পর উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান ফেরার পর পারফর্ম যেমনই করুন না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো সাকিব আল হাসান ইজ ইন দ্য স্কোয়াড। ক্যাপ্টেনের জন্য স্বস্তির,
প্রতিপক্ষের জন্য অস্বস্তির, বাংলাদেশের তাকে কেউ হেট করুক আর লাভ করুক, সেটা যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে আপনার এই বুকে কিন্তু একটা কনফিডেন্স দেয় সাকিব নামটা। এবং সাকিব আল হাসান ইন্টারেস্টিংলি উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অ্যাপেয়ার হবেন মোটামুটি একটা দারুণ প্রিপারেশন শেষ করে। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল কি খেলবে, বাংলাদেশ দল টেস্ট খেলবে, টেস্টের পরে বাংলাদেশ দল ওয়ানডে খেলবে, এই তো হিসাব নিকাশটা। কিন্তু অন্য ক্রিকেটারদের মতো না, সাকিব আল হাসান কিন্তু শর্টার ভার্সন খেলেই সেখানটায় এন্ট্রি করবেন। যেহেতু তিনি বাংলা টাইগার্সের হয়ে এই মুহূর্তে আবুধাবি টি10 রয়েছেন, সেই আসরটাও শুরু হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যে, তার মানে তিনি শর্টার ভার্সনের মধ্যেই রয়েছেন। তার যে সমস্যাগুলো রয়েছে ফিটনেস সংক্রান্ত, যেহেতু দীর্ঘ সময় খেলার বাইরে, স্কিল সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, তার আইসাইট নিয়ে অনেক আলোচনা রয়েছে, সেই ব্যাপারগুলো শুধরানোর জন্য তিনি একটা মেগা টুর্নামেন্ট পাচ্ছেন এবং যেখানটা বড় বড় ক্রিকেটাররা খেলবে, তিনি একটা দলে ক্যাপ্টেন্সি করবেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় গুড নিউজ, এন্ড দিস নিউজ হ্যাজ কাম ফ্রম সাকিব আল হাসান। সাকিব আল হাসান আলটিমেটলি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে কামব্যাক করছেন এবং সেটা উইন্ডিজে 8 তারিখে বাংলাদেশ দল, 8 ডিসেম্বর বাংলাদেশ দল যে ম্যাচটা খেলবে উইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটস এন্ড নেভিসে, সেখানটায় সাকিব আল হাসান 1 বছর 1 মাস 2 দিন পরে আবারও কামব্যাক করছে বাংলাদেশের সেরা ফরম্যাটে। মনে রাখবেন লাস্ট যে ম্যাচটা খেলেছিল শ্রীলঙ্কার এগেইনস্টে, সেই ঐতিহাসিক ম্যাচের সেরা ক্রিকেটার কিন্তু সাকিব ছিলেন। সাকিব যদি আর নাও কামব্যাক করতেন, সাকিবের নামের পাশে লেখা থাকতো সবশেষ যে আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন সেটাই তিনি ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, 80+ করেছিলেন, 2টা উইকেট নিয়েছিলেন, টাইম আউটের মহাকাব্য জন্ম দিয়েছিলেন। সবাই ভালো থাকবেন।